আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং রোজা রেখেছেন। আমরা রমজানের এই দুপুরবেলা আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, স্বাস্থ্য বিষয়ক আলোচনা। আমরা আছি মেডিটক আমার ডাক্তারের 607তম পর্বে এবং একই সাথে বায়োফার্মা হেলথ লাইফের 28তম পর্বে। আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করেছে বায়োফার্মা এবং আমাদের নলেজ পার্টনার হচ্ছে ট্রোভা এবং লোপো। কথা বলতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে, যেটি হচ্ছে আমরা আজকে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগীদের জন্য সতর্কতা ও পরামর্শ নিয়ে কথা বলতে যাচ্ছি। এবং অত্যন্ত সৌভাগ্যবান ও আনন্দিত আমরা যে আমাদের সাথে পেয়েছি দেশ বরেণ্য একজন কার্ডিওলজিস্টকে, যাকে আমাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত বোধ করছি। যিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন। যদিও এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি। করোনা মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা আশা করছি যে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ইনশাআল্লাহ এই মহামারীকে পার করতে পারবো এবং যাতে সুন্দরভাবে সুস্থভাবে এই মহামারীকে পার করতে পারি, জনসাধারণের দোরগোড়ায় যেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শগুলো পৌঁছে দিতে পারি, সেজন্যই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আজকে কথা বলতে যাচ্ছি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগীদের জন্য সতর্কতা ও পরামর্শ নিয়ে। শুরুতেই জানতে চাইবো স্যার, রক্তচাপকে কখন উচ্চ রক্তচাপ বলবো? মানে আমি জানতে চাইছি যে আমাদের নরমাল ব্লাড প্রেশার কত এবং কত বেশি হলে আসলে আমরা তখন হাইপারটেনশন বলবো? খুব সুন্দর একটা প্রশ্ন। যদিও মানে রক্তচাপ সর্বদাই আমাদের শরীরে রক্তচাপ একটা প্রয়োজন, কারণ রক্তচাপের মাধ্যমেই রক্ত তার বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তার প্রয়োজনীয় উপাদান নিউট্রিয়েন্টস অক্সিজেন সরবরাহ করে, এবং এই প্রেশারটা না থাকলে সেল বা কোষের ভিতরে সেই প্রয়োজনীয় উপাদানগুলো ঢুকতে পারে না। তো এটা একটা মানে নর্মাল একটা রেঞ্জ থাকা দরকার, যে কোনটুক আমাদের জন্য উপকারী এবং কত নিচে নামলে আমার জন্য ক্ষতিকারক। এট দি সেম টাইম কত বেশি থাকলে এটা আবার ক্ষতিকারক বটে। তো এইরকম ইসের ভিতরে হাইপারটেনশন নিয়ে যারা তাদের ভিতরে কিছু মতভেদ আছে, যেমন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি, কানাডিয়ান কার্ডিও হাইপারটেনশন সোসাইটি, ইন্ডিয়ান হাইপারটেনশন সোসাইটি, বাংলাদেশ হাইপারটেনশন সোসাইটি, সমস্ত সোসাইটির ভিতরে কিছু মতভেদ আছে যে কোন লেভেলটা আসলে গেলে রোগীদের জন্য ক্ষতিকারক এবং কোন লেভেলের উপরে গেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এটার জন্য সম্প্রতি একদম যদি লেটেস্ট আমরা মানে গাইডলাইন অনুসরণ করি, যে গাইডলাইন ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটির গাইডলাইন, যে গাইডলাইনটা কোনো দেশের জন্য না, সমস্ত দেশের জন্য এবং ধনী গরিব সমস্ত দেশের জন্য প্রযোজ্য করার জন্য বলা হয়েছে। এবং এই গাইডলাইন অনুসারে আমরা যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা তার উপরে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 বা তার উপরে থাকে, তাহলে এই প্রেশারকে আমরা হাইপারটেনশন হিসাবে আমরা আখ্যায়িত করব বলে তারা অভিমত প্রকাশ করছেন 2020 সালে। কিন্তু এর আগের যদি আমরা হাইপারটেনশনের ডেফিনিশন দেখি, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে তারা তখন বলছিলেন যে 130 বা 80 বা তার উপরে হলে হাইপারটেনশনের চিকিৎসা শুরু করতে হবে। তো এখানে কিছু পরিবর্তন চলে আসছে। এখন নতুন মানে পরিবর্তন যেটা আছে, সেখানে আমরা নতুন গাইডলাইন অনুসারে 140-এর সমান অথবা তার উপর এবং 90-এর উপর অথবা তার সমান সমান ব্লাড প্রেশার হলেই তার থেকে হাইপারটেনশন বলবো। এবং ডেফিনেটলি এর নিচের যে ব্লাড প্রেশারটা, সেই ব্লাড প্রেশারটাকেই নর্মাল। নর্মালের ভিতর আবার দুইটা, একটা অপটিমাম নর্মাল আর একটা হলো হাই নর্মাল। যদি ব্লাড প্রেশার 130 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 85-র নিচে থাকে, তাহলে সেটাকে আমরা নর্মাল ধরতে পারবো। এবং এই যে 130 থেকে 139 পর্যন্ত আর ওই দিক থেকে 85/89 পর্যন্ত, এই যে রেঞ্জটা, এইটাকে নর্মাল, কিন্তু এটা হাই নর্মাল হিসাবে আমরা গণ্য করব। তাহলে প্রেশারের ভিতরে নর্মাল, হাই নর্মাল এবং হাইপারটেনশন, এই তিনটে ক্যাটাগরি বিদ্যমান আছে।
এবং প্রেশারের যদি আবার খুব বেশি থাকে, যেমন এর ভিতরে গ্রেড 1-2 করা আছে, যদি গ্রেড 2 হবে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর উপরে ওঠে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 140। এই দুইটার ভিতরে দুইটাই হইতে হবে তা না, যে কোনো একটা যদি তো আপনার সামনে উপরের দিকে থাকে তাহলে সেটাই হাইপারটেনশন। এজ এ হোলস হাইপারটেনশনের ডেফিনেশন, গ্রেড এবং নরমাল এবং হাই নরমাল হাইপারটেনশন এইভাবেই সংজ্ঞায়িত করা আছে অ্যাকর্ডিং টু লেটেস্ট এভিডেন্স। উর্মি। খুব সুন্দর করে বুঝিয়ে বলছিলেন স্যার। আসলে আমাদের জনমনে একটি ব্যাপার খুব সুন্দরভাবে গেঁথে গেছে, ডিপলি গেঁথে গেছে, সেটা হচ্ছে যে 120/80 হচ্ছে নর্মাল প্রেশার। এবং এই জন্য যখন অনেকে ফার্মেসি থেকে বা কোথাও থেকে হঠাৎ করে মেপে দেখেন যে তার প্রেশার 130 উঠে গেছে উপরেরটা, তখন তিনি টেনশনে পড়ে যান যে আল্লাহ, আমার তো প্রেশার অনেক বেড়ে গেছে। তো এই ব্যাপারটি ক্লিয়ার করা খুব জরুরি ছিল স্যার, সেটি খুব সুন্দর করে আপনি পরিষ্কার করে দিয়েছেন জনসাধারণের জন্য। আমি এরপরে জানতে চাইবো যে একজন লোক কখন ধরে নিতে পারেন যে তিনি হাইপারটেনসিভ, অথবা কখন আসলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হবেন? সিঙ্গেল এপিসোড মেপেই যদি তিনি দেখেন যে তার ব্লাড প্রেশারটি বেশি, তাহলে কি তিনি নিজেকে হাইপারটেনসিভ হিসেবে ধরে নেবেন, নাকি এটার এক বিশেষজ্ঞ মতামত চাইছি স্যার আপনার কাছ থেকে? হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর মানে নিহিত আছে যে সিঙ্গেল ব্লাড প্রেশার মেজারমেন্ট কখনোই হাইপারটেনশন হিসাবে ডায়াগনোসিস হবে না, বা হাইপারটেনশন হিসাবে আপনার আগে কখনোই প্রেশার ছিল না, হঠাৎ করে আপনি একটা প্রেশার মেপে দেখলেন আপনার ব্লাড প্রেশারটা বেশি। কতটুক বেশি? যদি দেখা যায় খুব বেশি, যে 210 অথবা 100 মানে 10-এর বেশি আছে, তাহলে ডেফিনেটলি আপনি ভাবতে পারেন যে আপনার ব্লাড প্রেশার আছে। অথবা 160 বা 100-র উপরে হলেও আপনি মনে করতে পারেন যে আপনার প্রেশারটা থাকতে পারে। তবে এটা রিপিটেড এক্সামিনেশন জরুরি। কিন্তু যদি বর্ডার লাইনে থাকে, আপনার মনে করেন 140, 45, 50 এবং নিচেরটা 80 থেকে 85 অথবা 90, 95, তাহলে ডেফিনেটলি আপনার রিপিটেড এক্সামিনেশন দরকার। এবং রিপিটেড এক্সামিনেশনে যদি সেম রেজাল্ট আসে, তাহলে আপনার চিন্তা করতে হবে যে আপনার অ্যাকর্ডিং টু ব্লাড প্রেশার ক্যাটাগরিতে। তবে সিঙ্গেল ব্লাড প্রেশার মেজারমেন্ট দিয়ে কখনোই আপনি নিজেকে হাইপার টেনশনের রোগী হিসাবে শনাক্ত করতে পারবেন না। এবং অনেক সময় দেখা যায় যে এটাও কিন্তু আছে, ডাক্তারের চেম্বারে আসলে হঠাৎ অনেক রোগীর ব্লাড প্রেশার বেড়ে যায়, এটাকে ডাক্তারি ভাষায় যে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। আবার অনেক রোগী দেখা যায় যে না, মানে ডাক্তারের কাছে আসলে ভালো থাকে, বাড়িতে গেলে বেড়ে যায়, এটাকে মার্কস হাইপারটেনশন বলে। এই যে ব্লাড প্রেশারের ভেরিয়েশন, যে হয় নরমাল অথবা বেশি, এরকম যদি কখনো সন্দেহ হয় যে আছে, তাহলে একটা ডিভাইস আছে যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আছে, 24 ঘন্টা ব্লাড প্রেশার মানে একটা ছোট্ট একটা যন্ত্র আছে, লাগিয়ে দেওয়া যায়, এটা অটোমেটিক্যালি রেকর্ড করতে থাকে। সেই রেকর্ড অনুপাতে আমরা ব্লাড প্রেশার রিডিং নিতে পারি। অথবা বিকল্প হিসাবে যে বাড়িতে যদি ব্লাড প্রেশার রেকর্ড করা হয়, তাহলে দেখা যেতে পারে যে ব্লাড প্রেশার কি আছে। সেই ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশনের একটু ডেফিনেশনটা ভিন্ন হবে। যদি আপনি বাড়িতে বসে ব্লাড প্রেশার মাপেন এবং আপনার ব্লাড প্রেশার 135 সিস্টোলিক বা তার বেশি এবং ডায়াস্টোলিক যদি 85 বা তার বেশি আসে, তাহলে কিন্তু তাকে আপনার হাইপারটেনশন বলতে হবে। কিন্তু আপনি যদি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, যেটা আসলে সব জায়গায় নাই সুযোগ, কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি যখন সিদ্ধান্ত নিতে পারবেন না যে আসলে আপনি হাইপারটেনসিভ কি না, সেই অবস্থায় কিন্তু আপনার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংটা লাগবে। এবং এটা যদি আপনি মানে অ্যাভারেজ করেন, তাহলে আপনার 130/80 বা তার উপরে হলে এটা আপনার হাইপারটেনশন। কিন্তু আপনি ডে টাইম যদি অ্যাওয়েক ব্লাড প্রেশার নেন, তাহলে 135/85। কিন্তু যদি আপনি শুধু রাতের ব্লাড প্রেশারটা নেন, আমি আবার বলতেছি, যদি রাতের ব্লাড প্রেশারটা নেন, তাহলে এটা 120/70 বা তার উপরে হলেই কিন্তু হাইপারটেনশন। কারণ রাতে ব্লাড প্রেশার ড্রপ করে এবং সেই ক্ষেত্রে ব্লাড প্রেশারের ভ্যালুটাও আপনার কমবে। এই জন্য যদি কারো রাতে বেলায় এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশারের শুধুমাত্র রাতের ভ্যালুটা চিন্তা করতে চান, তাহলে 120/70। এটা আসলে একটু জটিল হিসাবটা। এটা শুধুমাত্র আপনি যখন বিপন্ন অবস্থায় থাকবেন, ক্লিন কাট কোনো ডিসিশন পাবেন না যে আমি কখন হাইপারটেনশন বলবো কি বলবো না, তখন আপনি এই দুইটা প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারবেন। উর্মি। জি স্যার, খুব সুন্দর করে বলছিলেন। জানতে চাইবো যে একজন রোগী যিনি হাইপারটেনসিভ হিসেবে ডায়াগনোজড হলেন,
তিনি অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যেই এখন আমার প্রেশারটা নরমাল আছে, এখন আমি আর প্রেশারের ওষুধ খাই না, আমি খেয়েছি 1 মাস খেয়েছি, এখন আমি আর খাই না। এইরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেক রোগীর মধ্যেই দেখা যায় যে বলতে চান যে আমার প্রেশার তো নরমাল আছে, আমি এখন অ্যান্টিহাইপারটেনসিভ খেলে তো আমার প্রেশার আরো কমে যাবে, এরকম একটি ভয়ও তাদের মধ্যে কাজ করে। এই ব্যাপারটি নিয়ে কি বলবেন স্যার? আসলে হাইপারটেনশন মানে রেগুলার ফলো আপের একটা ব্যাপার। প্রতিনিয়তই আপনাকে রোগীকে ফলো আপ করতে হবে। আপনি কত মিনিমাম ঔষধে আমরা টার্গেট আমাদের ব্লাড প্রেশারে পুষতে পারি অথবা টার্গেট ব্লাড প্রেশারে থাকতে পারি, সেটাই হতেছে আমার আসল উদ্দেশ্য। যদিও আমি আসলে টার্গেট ব্লাড প্রেশারটা বলি নাই। টার্গেট ব্লাড প্রেশারটা হলো যদি ৬২ বছর বা তার উপরে থাকে কারো বয়স, নতুন মানে গাইডলাইন অনুসারে ব্লাড প্রেশার ১৪০ বা ৯০ এর নিচে রাখলেই চলবে। কিন্তু যদি ৬৫ বছরের নিচে থাকে, তাহলে যদি ব্লাড প্রেশার ১৩০ বা ৮০ বা তার কাছাকাছি রাখতে পারেন, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল এন্ড ইট ইজ গুড। তাহলে বয়স ভেদে ১৪০, ৯০ অথবা ১৩০/৮০ এর মধ্যে ব্লাড প্রেশার রাখতে পারলেই হলো। এখন কত মিনিমাম ঔষধে রাখতে পারি? আমি দেখা গেল যে ঔষধ কমাতে কমাতে আমি এমন একটা পর্যায়ে আসলাম যে আমার ঔষধি ব্লাড প্রেশারটা কন্ট্রোল আছে। সেই ক্ষেত্রে যদি আমি ঔষধটা ছেড়ে দিই, তাহলে হয়তো বা আমার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে না, সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা আবার বাড়বে। এই যে প্রতিনিয়ত ব্লাড প্রেশার কমা বাড়া, এতে কিন্তু আপনার ক্ষতি হয়। সেতে হৃদরোগের উপরে প্রভাব বিস্তার করে, একই সাথে সে ব্রেইনের উপরে প্রভাব বিস্তার করে, যার জন্য স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেল করতে পারে এবং আপনার কিডনিতে প্রবলেম দেখা দেয়, চোখে প্রবলেম দেখা যেতে পারে। এই যে মেজর একটা অর্গানে আপনার এই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশনের জন্য আপনার সমস্যা দেখা দিতে পারে এবং সমস্যা দেখা দেয়। তো সেই জন্যই প্রতিনিয়ত রেগুলারলি ব্লাড প্রেশারকে ফলো আপে রাখতে হবে, সে যেভাবেই হোক না কেন। যদি আমি ঔষধ ছাড়া কন্ট্রোলে রাখতে পারি, যদি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আমাদের ডাক্তারি ভাষায় যেটা বলে যে ঔষধ ছাড়াও কিছু পন্থা আছে যে পন্থায় রুগীকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, সেগুলো দিয়ে যদি আমি আমার টার্গেট ব্লাড প্রেশারের কাছাকাছি থাকতে পারি, তাহলেই কিন্তু হয়। কিন্তু যদি মানে টার্গেট ব্লাড প্রেশারে না থাকে, আমি ওষুধ ছেড়ে দিলেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার প্রতিনিয়ত ফলো আপে থাকতে হবে। যদি ফলো আপে আপনার টার্গেট ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে অবশ্যই আপনার ঔষধ আবার সেবন করতে হবে এবং শুরু করতে হবে। উর্মি। খুব সুন্দর করে বলছিলেন। জি স্যার। আশা করছি যে দর্শক যারা এই ব্যাপারটা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন, তাদের দ্বিধা একেবারেই দূর হয়ে গেছে। আমি জানতে চাইবো যে স্যার, অ্যান্টি হাইপারটেনসিভ তো নিতে হয় বা নিচ্ছেন একজন হাইপারটেনসিভ পেশেন্ট, তবে একই সাথে আপনি কিন্তু বলেছেন লাইফস্টাইল মডিফিকেশন, মানে এইসব পেশেন্টদেরকে কিছু স্পেশাল মেথড অ্যাপ্লাই করতে হয়, কিছু জিনিসপত্র মেনে চলতে হয়, কিছু উপদেশ মনে রেখে চলতে হয়। তো সেই উপদেশগুলো কি কি? কি ধরনের লাইফস্টাইল এসব পেশেন্টরা মেইনটেইন করবেন? এই যে হৃদরোগী অথবা হাইপারটেনসিভ পেশেন্টরা। খুব সিম্পলি আমরা চিন্তা করব, খুব সহজভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু হাইপারটেনশনের চিকিৎসা খুবই সহজ। জটিল এবং কঠিন ভাবে কোনোভাবেই না। আমি ধূমপান সবার আগে বন্ধ করতে বলবো যদি কেউ ধূমপায়ী হন, অথবা সেকেন্ড হ্যান্ড স্মোকার বা যে কেউ ধূমপান করলো তার থেকেও দূরে থাকবেন। এটা হলো সবার আগে জরুরি। ২ হলো আপনার খাদ্য অভ্যাস। খাদ্য অভ্যাসের মধ্যে থেকে আপনার অতিরিক্ত লবণটা আপনার কমায় নিয়ে আসতে হবে এবং চিনি সব খাবারের সাথে কমায় নিয়ে আসতে হবে। চর্বি জাতীয় খাবার কমাতে হবে বা বন্ধ করতে হবে এবং মানে কার্বোহাইড্রেট, যেটা মানে আমরা শর্করা বলি, সেটার পরিমাণ কমায় আনতে হবে। খাবারের ভিতরে এইটুক পরিমাণ। রেগুলার একটা এক্সারসাইজ, কিছুই কষ্ট না আপনার, একটা প্রতিনিয়ত ২০ থেকে ৩০ মিনিট আপনার এক্সারসাইজ করা, মডারেটলি এক্সারসাইজ, এমন এক্সারসাইজ যে এক্সারসাইজে আপনার শরীরে ঘাম আসবে এবং আপনার ওজন, যদি আপনার ওজন বেশি থাকে আপনার ওজন কমিয়ে আনা এবং রেগুলার আপনি দুশ্চিন্তা মুক্ত ভাবে থাকা। আপনি খুব স্ট্রেসফুল লাইফ যদি লিড করেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হয়। এবং নিয়মিত আপনি ঘুমাবেন এবং প্রায় ৮ ঘন্টা কাজ করবেন, ৮ ঘন্টা ঘুমাবেন, ৮ ঘন্টা লাইট ওয়ার্ক করবেন। এইভাবে আপনি করতে পারেন এবং খাবার দাবারের ভিতরে আপনি হেলদি ফুড গুলা আপনি নিবেন, যেমন প্লেন্টি অফ ভেজিটেবলস, মানে অনেক
শাকসবজি, তাজা শাকসবজি, সবুজ শাকসবজি নিবেন। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অনেক পরিমাণে বাদাম আছে, বাদামের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো প্রচুর পরিমাণে থাকে। এবং সোডিয়ামের পরিমাণ যে সমস্ত খাবারে আছে এগুলো কমায় দেবেন। প্রসেস ফুড, আমরা বাজারজাত খাবার যেগুলো মানে কিনে আনি, যেগুলো লবণ দেওয়া বেশি থাকে সেগুলো না, এমনকি অনেক বাদামেও লবণ দেওয়া থাকে, সেগুলো খাবেন না। এবং ড্রিঙ্কস এর ব্যাপারে মানে কোমল পানীয়ের ভিতরেও আপনার থাকে, সেগুলো বাদ দিবেন। কফি মডারেট ইনটেক করবেন এবং চা, বিশেষ করে গ্রিন টি অথবা ব্ল্যাক টি, আপনি যেটাই খান না কেন আপনি এটা আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী থাকবে। এবং বাজে অভ্যাস যদি থাকে অ্যালকোহল ইনটেক করা, এটা কমায় নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন হলো 20 গ্রামের বেশি না একদিনে পুরুষের জন্য, এবং 15 গ্রাম মহিলাদের জন্য, এর বেশি না। যদিও আমাদের সমাজে অ্যালকোহল খুব বেশি নাই, কিন্তু হাই সোসাইটিতে এবং কিছু উপজাতীয় সম্প্রদায়ের ভিতরে এটার প্রচলন খুবই বেশি আছে। এই জন্য আমরা এই সিম্পল এই কয়েকটা জিনিস, যদি খাবার, এক্সারসাইজ, স্মোকিং, তার নিজস্ব ওজন এবং দুশ্চিন্তাহীন ভাবে যদি সে থাকতে পারে, তাহলে মানে খুবই ভালোভাবে একটা লোক তার ব্লাড প্রেশার কম করে হলো 5 থেকে 8 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমাতে পারে ঔষধ ছাড়াই। তো ঔষধ ছাড়াই কমানো যায়। যাদের বর্ডারলাইন হাইপারটেনশন আছে তারা এভাবে কিন্তু চিন্তা করতে পারেন যে আমার ব্লাড প্রেশারটা কমাতে পারি কিনা। একটি প্রশ্ন করতে চাইবো স্যার, যে আমরা দুইটি ব্লাড প্রেশারের কথা ইউজুয়ালি শুনে থাকি, সেটি হচ্ছে যে একটি সিস্টোলিক ব্লাড প্রেশার, একটি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো এই দুইটি ব্লাড প্রেশারের মধ্যে কোন ব্লাড প্রেশারটি আসলে বেড়ে গেলে বেশি চিন্তা করতে হয়? অনেকেই বলে থাকেন যে উপরের প্রেশারটা বেশি ইম্পর্টেন্ট না, নিচের প্রেশারটা বেশি ইম্পর্টেন্ট। নিচের প্রেশারটা বেড়ে গেলে চিন্তা বেশি করতে হবে এবং ওইটাকে কমানোর জন্য খুব চেষ্টা করতে হবে। এই ব্যাপারটি কতটুকু সত্যি স্যার? আচ্ছা, এটা মানে বয়স অনুপাতে যদি মানে বয়সের সাথে তুলনা করেন, তাহলে বয়স বাড়ার সাথে সাথে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমতে থাকে। তো বয়স বাড়ার সাথে সাথে যদি কারো ডায়াস্টোলিক প্রেশার মানে বাড়তে থাকে, তাহলে সেটা কিন্তু তার জন্য খারাপের দিকে। এবং কম বয়সের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বেশি থাকে, তাহলে সেটাও খারাপের দিকে। দুইটা প্রেশারই খারাপ, আইদার সিস্টোলিক, ডায়াস্টোলিক অথবা মিন প্রেশার। যে প্রেশারই হোক না কেন, সমস্ত প্রেশারের খারাপ দিক আছে। যে কোনো ভাবেই হোক ব্লাড প্রেশার তার নিয়ন্ত্রণের ভিতরে রাখা দরকার। জি স্যার, জানতে চাইছিলাম যে আপনি তো লাইফস্টাইল মডিফিকেশনের কথা খুব সুন্দর করে বলেছেন, যেটি আসলে অনেক ক্ষেত্রেই আমরা জানি কিন্তু মানতে চাই না, মানতে চাইলেও মানতে পারি না অনেক সময়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে গিয়ে ইমার্জেন্সি একটা সিচুয়েশন অ্যারাইজ করে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি কখন আমরা বলবো, এবং সেটি কি করে বোঝা যায়? প্যান্ডেমিক এই সিচুয়েশনে যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সি ডেভেলপ করেই যায় তাহলে কি করবেন? কোনো হোম ম্যানেজমেন্ট আছে কিনা? হাইপারটেনশন এমার্জেন্সি আসলে জিনিসটা কি সেটা আগে বলতে হবে। যেন হাইপারটেনশন একটা জিনিস যোগ করা আছে এবং তার সাথে একটা এমার্জেন্সি যোগ করা আছে। হাইপারটেনশন তার মানে হলো উচ্চ রক্তচাপ তার থাকবে, এবং এমার্জেন্সি হলো এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশন তাকে হাসপাতালে শরণাপন্ন হতে হবে। এরকম একটা পর্যায়ে কাজে এই অবস্থায় রুগীর খুব বেশি উচ্চ রক্তচাপ থাকে, এটা কোনো ডেফিনিট একটা কার্ড ভ্যালু নাই যে এই অবস্থায় গেলেই হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে 180 সিস্টোলিক ব্লাড প্রেশার বা তার বেশি, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দেখা যায় যে 100 মানে 10 অথবা 120 এর উপরে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে এই যে একুট রাইজ ব্লাড প্রেশারের হয়, একুট যে ব্লাড প্রেশার হয়, তার জন্য কিছু কিছু টার্গেট অর্গানের ড্যামেজ তৈরি হয়। সেটা ব্রেনের ভিতরে এনকেফালোপ্যাথি থেকে স্ট্রোক তৈরি করতে পারে, এবং হার্টের ভিতরে হার্ট অ্যাটাক তৈরি করতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, অথবা অ্যাঞ্জাইনা তৈরি করতে পারে। ব্রেনের মানে চোখের ভিতরে রক্তনালীতে ফেটে যে রক্ত মানে চোখে দেখা কমতে পারে, কিডনিতে প্রবলেম তৈরি করতে পারে। তো এইরকম যে স্টেজ গুলো তৈরি করে, সেই সমস্ত স্টেজ গুলো ডেফিনেটলি এই রোগীগুলো হাসপাতালে ভর্তি দরকার। এবং এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হলো ইমিডিয়েট ব্লাড প্রেশার কমানো এবং ভিতরে, এবং প্যারেন্টাল বা আইভি ড্রাগ দিতে হয়।
ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাবেটালল অথবা সোডিয়াম নাইট্রোক্লোরাইড যদি কোনো জায়গায় থাকে দেওয়ার মতো সুযোগ, সেন্ট্রাল লাইন থাকে, সেই ক্ষেত্রে দিতে হয়। এইটা হাসপাতাল ম্যানেজমেন্ট। এখন হাসপাতালে নেওয়ার আগে আমি কি করতে পারি, সেটা হলো আপনার প্রশ্ন উর্মি। সেই ক্ষেত্রে হলো আমি ব্লাড প্রেশারটা আগে মেপে দেখবো যে আমার ব্লাড প্রেশারটা কত, দেখলাম, এবং একই সাথে আমি আমার লক্ষণগুলো বোঝার চেষ্টা করলাম যে আমার বুকে ব্যথা অথবা আমি চোখে দেখতে সমস্যা হচ্ছে কিনা, আমার কথা জড়াই আসে কিনা, আমি অজ্ঞান হয়ে পড়তেছে কিনা অথবা আমার রোগী অজ্ঞান হয়ে যাইতেছে কিনা। সেই অবস্থায় আমার ব্লাড প্রেশারটা কমানোর দরকার। হাতের কাছে যে ঔষধ আছে সেই ঔষধ আমরা দিয়ে দিতে পারি। এবং যদি কিছুই না পাওয়া যায়, যদি নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি থাকে, নাইট্রোগ্লিসারিন স্প্রে আমরা করতে পারি 5 মিনিট পর পর। এক চাপ করে যদি আমরা নাইট্রোগ্লিসারিন স্প্রে করি এবং প্রেশার যদি আমরা অবজার্ভ করি, তাই সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা কমে যেতে পারে, এবং যে সমস্যা বুকে শ্বাসকষ্ট অথবা হার্ট ফেইলিওর যদি ডেভেলপ করে থাকে অথবা বুকে ব্যথাও ডেভেলপ করে থাকে, সেই ক্ষেত্রে কমে যেতে পারে। হোম ম্যানেজমেন্টের ভিতরে এই তিনটাই করার মতো আছে। এছাড়া আর তেমন কিছু করার নাই, কারণ বাড়িতে আপনি অক্সিজেন দিতে পারবেন না, কিন্তু আপনি প্রপটাপ করে রাখতে পারবেন, রোগীকে শ্বাসকষ্ট হলে বসায় রাখতে পারবেন এবং এই মেডিকেশন গুলা অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা জিনিস আছে, যেটা হাইপারটেনশন হলো কিন্তু টার্গেট অর্গান ড্যামেজ হলো না, মানে হার্ট ফেলিওর হলো না, হার্ট অ্যাটাক বা ব্রেইনের কোনো সমস্যা হলো না, সেই সমস্ত রোগীগুলোকে কিন্তু আপনি বাড়িতে চিকিৎসা করতে পারেন এবং বাড়িতে চিকিৎসা করা সম্ভব। সেই সমস্ত রোগীর ক্ষেত্রে যে সমস্ত প্রচলিত ঔষধ আছে সেই সমস্ত ঔষধের দ্বারাই কন্ট্রোল করা সম্ভব। উর্মি। জি স্যার, খুব সুন্দর করে বলছিলেন স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিষয়টি নিয়ে আপনাদের মনে আমি জানি যে অনেক প্রশ্ন আছে, আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কারণ আমরা একই সাথে ফেসবুক এবং ইউটিউবে লাইভে আছি। আপনারা যারা দেখছেন তারা কিন্তু আপনাদের মনে যে প্রশ্নটি আসে সেটি করতে পারেন। আমাদের আজকের এই পর্বটি কিন্তু বায়োফার্মা স্পন্সর করেছে, বায়োফার্মাকে ধন্যবাদ। আমাদের নলেজ পার্টনার হচ্ছে ট্রোপা এবং লোপো। আমরা কথা বলছি হাইপার টেনশন নিয়ে, কিন্তু হার্ট বিষয়ক যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন, কারণ আমরা একই সাথে আপনারাও সৌভাগ্যবান যে সাথে পেয়েছি আলোচনার জন্য একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট, যার সিরিয়াল পাওয়াও কিন্তু অনেক দুষ্কর। তার কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়েছেন, সুতরাং আপনারা কিন্তু প্রশ্ন করতেই পারেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট। স্যার, আমরা কথা বলছিলাম হাইপারটেনসিভ ইমার্জেন্সি নিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলতে চাইবো, সেটি হচ্ছে যে এখন হাইপারটেনশন কিন্তু আর বয়স্কদের রোগ নেই। এখন দেখা যায় যে অনেক তরুণ বা কিশোরদের মধ্যেও কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট হিসেবে আপনি কিরকম পান স্যার? এই যে আমি বলছি যে 20 থেকে 30 বা 30-এর পরে, অথবা অনেক ক্ষেত্রে 20 বছরের আগেও দেখা যায় যে হাইপারটেনশন ডেভেলপ করে যাচ্ছে, এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে স্যার? হ্যাঁ, ধন্যবাদ উর্মি। একটা মানে স্পেসিফিক এবং স্পেশাল কোশ্চেন অ্যারেঞ্জ করার জন্য। আমরা আসলে হাইপারটেনশন সহজেই বুঝি, হাইপারটেনশন বয়স্ক মানুষদের রোগী, হাইপারটেনশন বয়সের সাথে সাথে হয়, এটা আমরা জানি। সেক্সের ব্যাপারেও এরকম জিনিস আছে যে 60 বছরের উপরে যদি যায় তাহলে ফিমেলদের বেশি হাইপারটেনশন হয় মেলদের চেয়ে, এবং একটা এথনিসিটি আছে। কিন্তু কতগুলো জিনিস আছে, একটা হলো ফ্যামিলিয়াল একটা জিনিস, বংশগত প্রভাব, জেনেটিক প্রিডিসপোজিশন, এই দুইটা জিনিস যদি থাকে, প্লাস তার যদি সেকেন্ডারি কোনো কজ থাকে, যদি কিডনিতে কোনো সমস্যা অথবা হরমোনাল কোনো সমস্যা, জন্মগত কোনো ত্রুটি, কোয়াক্টেশন অফ দি আয়োর্টা, এরকম কতগুলো যদি জিনিস থাকে, তাহলে কিন্তু হাইপারটেনশন খুব আর্লি স্টেজেই দেখা দিতে পারে। আমি এইরকম আর্লি স্টেজে যাদের হাইপারটেনশন ডেভেলপ করে দেখা দেয়, তাদেরকে ডেফিনেটলি আমি বলবো যে তার কোনো কারণ আছে কিনা, সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, সেটা আপনি সার্চ করবেন। যখনই আপনি একজন ইয়াং পেশেন্টকে পাবেন, তখন ডেফিনেটলি আপনার তার কিডনিতে এবং হরমোনাল এবং জন্মগত ত্রুটি এগুলো আছে কিনা সেটা চেক করে দেখবেন। তবে এইরকম শ্রেণীর লোকজনের যদি এগুলো স্ক্রিনিং করার পর দেখলেন যে না, তার এটা কিছু নাই, কিন্তু তার জেনেটিক একটা ব্যাপার আছে, তার বাপ
দাদা এবং আত্মীয় স্বজন প্রায় সবাই হাইপারটেনসিভ, তারও হাইপারটেনসিভ হওয়ার সম্ভাবনা। এই যে জেনেটিক প্রিডিসপোজিশন এগুলো থাকে, এবং এর সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো যখন যোগ হয়, এগুলো মানে আনহেলদি ফুড, তারপরে ফিজিক্যাল ইনএক্টিভিটি, মানে ওবেসিটি, এগুলো তার মানে আরো বেশি, সিগারেট স্মোকিং, স্ট্রেসফুল লাইফ, এগুলো কিন্তু তাকে আরো প্রিডিসপোজ করে এই মানে ছোট অবস্থায় তার হাইপারটেনশন তৈরি হওয়ার জন্য। অ্যাজ এ হোল হাইপারটেনশন নিজে একটা কোনো সিঙ্গেল এন্টিটি না, এটা একটা মাল্টিপল মানে কোমরবিড, মাল্টিপল ফ্যাক্টরের একটা ইন্টারাকশন। আপনার বয়স, তারপরে সেক্স, ইথনিসিটি, জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলির ফ্যাক্টর, এবং এডুকেশনাল স্ট্যাটাসটাও খুব ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু আমরা হাইপারটেনশনকে আমলে আনতে চাই না, বলে যে আসলে কি মেপে লাভ কি হাইপারটেনশন, ও ডাক্তারের কাছে গেলে সারা জীবন ঔষধ খাইতে বলবে, আর তুমি একবার ঔষধ খেলে তোমার আর কখনোই ঔষধ খেতে বন্ধ করতে বলবে না। এই যে একটা মানে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, এতে কিন্তু এই রোগীটা হাইপারটেনশন হয়ে যাওয়ার জন্য তার মরবিডিটি, যেমন আমরা কিছুক্ষণ আগেই বলতেছিলাম, হার্ট অ্যাটাক, ব্রেইন অ্যাটাক, তারপরে চোখের প্রবলেম এবং কিডনিতে প্রবলেম, এগুলো হতে পারে। অনেক সময় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পর্যন্ত হয়ে যায়, ডিসেকশন পর্যন্ত হয়ে যায়, এগুলো কিন্তু তার হয়। এবং এটা সোসিও ইকোনমিক স্ট্যাটাসের উপরেও নির্ভর করে। অনেকে খুব রিচ ফুড খাইতে পছন্দ করেন 3 বেলাই, এবং তাদের রিচ ফুড, মাংস ছাড়া কোনো মানে টেবিলে খাবারে সবজি অথবা ভেজিটেবলস এর কোনো মানে আসে না, সোসিও ইকোনমিক স্ট্যাটাস এতটাই থাকে, মানে সল্টি ফুড খাইতে খুবই অভ্যস্ত কোন কোন এলাকা এবং রিজন ভেদে, এবং এই সমস্ত জায়গায় এগুলো হয়। এবং সাইকোলজিক্যালি যদি স্ট্রেসে থাকে, এবং কনকমিটেন্টলি এই সমস্ত পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, হ্যাঁ, এবং সিগারেট স্মোক করতে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত যে ফ্যাক্টর গুলো আপনার সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এগুলো কিন্তু হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচিত হতে পারে। যে এই সমস্ত ফ্যাক্টর গুলো যদি থাকে, প্লাস তার যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাহলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা আসলেই বেশি থাকে তাদেরকে। ডক্টর জি উর্মি। স্যার, কনজেনিটাল অ্যানোমালিজ নিয়ে বলছিলেন স্যার, আমাদের একজন দর্শক কিন্তু প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি স্যার। শুভ সিলেট থেকে প্রশ্ন করেছেন। শুভ সাহেব, আপনাকে ধন্যবাদ, শুধু সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের স্যারও তো সিলেটেই আছেন। আমার ভাতিজার বয়স 7 বছর, ছোটবেলা থেকে হার্টে ছিদ্র রয়েছে, ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খাচ্ছে, তবে শারীরিক বৃদ্ধিটা স্বাভাবিকভাবে হচ্ছে না। ডাক্তার বলেছেন অপারেশন লাগবে। কখন কিভাবে অপারেশনটা করলে ভালো হয় এবং ঝুঁকির পরিমাণ কতটুকু, এটি জানতে চেয়েছেন তিনি স্যার। জি, খুবই ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। যদিও আমাদের হাইপারটেনশন এই রিলেটেড না, তবু আপনি প্রশ্ন করছেন। হার্টের ছিদ্র আছে, সেক্ষেত্রে দুটো হতে পারে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো দুইটা অবস্থার ভিতরে যদি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি হয়ে থাকে আপনার, তাহলে এটা 5 বছরের মধ্যেই আপনার অপারেশন করানো উচিত। এবং আর যদি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়, এবং এই ডিফেক্টটা যদি আপনার খুব ছোট থাকে, তাহলে আপনি 10 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন, যদি না আপনার হার্ট বড় হয়ে যায়, হার্টের ভিতরে, লাংসের ভিতরে পানি না জমা হয়, এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যেটাকে আমরা বলি যে জ্বর বা না ডেভেলপ করে, অথবা লাংসের ভিতরে প্রেসার যদি না বাড়ে, তাহলে এইরকম ক্ষেত্রে আপনি 10 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন। কারণ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের ন্যাচারাল হিস্ট্রি হইতেছে 75% ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেগুলো খুবই ছোট, এগুলো স্পন্টেনিয়াসলি মানে হিলড হয়ে যায়। তাহলে যদি ছোট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, তাহলে স্পন্টেনিয়াস হিলিং এর সম্ভাবনা 75% এট দি এজ অফ 10। কিন্তু 10 বছরের পরে স্পন্টেনিয়াস হিলিং এর সম্ভাবনা খুবই কম, এই ক্ষেত্রে আপনার অপারেশন করতে হবে। নেক্সট হলো ঝুঁকি। এই সমস্ত অপারেশন গুলা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অপারেশনের ঝুঁকি খুবই কম, 1%-এরও নিচে আপনার ঝুঁকি, যদি না বাচ্চার অন্য কোনো কনকমিটেন্ট কনজেনিটাল ডিজিজ না থাকে, যেমন ডাউন সিনড্রোম, তারপরে আদার্স মানে কনজেনিটাল অ্যানোমালি যদি না থাকে, তাহলে খুবই কম থাকে। তাহলে এই ক্ষেত্রে আপনার ডেফিনিট ট্রিটমেন্ট অপারেশন করাই নিতে হয়। অপারেশন অনেক ক্ষেত্রেই কিন্তু এখন মানে বুক না কেটেও করা যায়, বেল দিয়েও অপারেশন করা যায়। সেক্ষেত্রে কিন্তু মর্টালিটি রিস্ক বা কম, মানে মরবিডিটি রিস্ক আরো কম, এবং সেক্ষেত্রে রোগী ভালো থাকার সম্ভাবনা আরো অনেক বেশি। যদি এটা ইন্টারভেনশন, অপারেশন না করে ইন্টারভেনশন দিয়ে
আপনার কারেক্ট করা যায়। উর্মি। স্যার, উনি উনি বলেছেন যে যে বাচ্চার কথা বলেছেন তার গ্রোথ রিটার্ডেশন আছে বলেছেন। তো এই যে অপারেশনটা উনি যদি একটু দেরি করেন, এই গ্রোথ রিটার্ডেশনটা কি কন্টিনিউ করবে কিনা? আমি প্রশ্ন করছি স্যার দর্শকের পক্ষ থেকে। হ্যাঁ, গ্রোথ রিটার্ডেশনটা হচ্ছে কি আপনার প্রপার অক্সিজেন যেটা জায়গায় আছে আপনার ছিদ্র থাকার জন্য সেই মেনটেন হয় না, শরীরের বিভিন্ন জায়গায় আপনার সেই পুষ্টিটা পৌঁছতেছে না, এইটার জন্য আপনার অপারেশন জরুরি দরকার। আর এর সাথে একই সাথে আরো কোনো কনজেনিটাল অ্যানোমালি তার আছে কিনা গ্রোথ রিটার্ডেশনের জন্য, সেজন্য একজন শিশু বিশেষজ্ঞের সাথেও আপনার আলাপ করা উচিত। জি, আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন সুদূর ইউকে লন্ডন থেকে, তাকে ধন্যবাদ। তার বয়স হচ্ছে 42 বছর এবং 2005 সাল থেকে তিনি হাইপারটেনসিভ পেশেন্ট এবং 5টি করে প্রতিদিন ওষুধ খান অ্যান্টি হাইপারটেনসিভ। কোন গ্রুপের ড্রাগ খান সেটি যদিও তিনি বলেননি। দর্শকের জন্য কি পরামর্শ দেবেন স্যার? 5টি করে অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করছেন ইউকে থেকে। 5টি করে ঔষধ খাওয়ার মানে হইতেছে আপনার যে প্রেশারটা আছে সেই প্রেশারটা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। আপনার বয়স 42 বছর, আপনি যদি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয় তাহলে সেকেন্ডারি কোনো কজ আপনার থাকার কথা। সেই ক্ষেত্রে আপনার সেকেন্ডারি কজটা খুঁজে বের করতে হবে। আমি আগেই যেভাবে বলছি, আপনার বয়সের তুলনায় আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, কিডনি এবং কিডনি ভাস্কুলার সিস্টেমে এবং জন্মগত কোনো ত্রুটি কোঅপটেশন অফ দি আওরটা আছে কিনা, অথবা কনকমিটেন্ট কোনো ড্রাগ আপনি ইউজ করতেছেন কিনা, যে ড্রাগটা ইউজ করলে প্রেশার আপনার বাড়তে পারে। এবং একই সাথে আপনার মানে সেকেন্ড আরেকটা জিনিস আছে, সেটা হলো অ্যালকোহল ইনটেক এবং স্লিপ অ্যাপনিয়া। যদি আপনার ঘুম ঠিক মতো না হয় তাহলে আপনার এই 5 থেকে 7টা জিনিস আপনার এক্সক্লুড করতে হবে। আর 5টা যে ড্রাগ খাচ্ছেন, আপনি সেই 5টা ড্রাগ খাচ্ছেন, আমি জানি না কি কি ড্রাগ খাচ্ছেন, তবে সে তার ক্ষেত্রে যে ডেফিনেটলি এনজিওটেনসিন রিসেপ্টর ইনহিবিটর এবং অ্যামলোডিপিন, এই দুটো জিনিস আপনার ডায়ুরেটিক সহ থাকতেই হবে। নেক্সট, এই 3টার বাইরে যে ড্রাগ গুলো আপনি খাচ্ছেন সেগুলো হয়তো বা মানে বিটা ব্লকার অথবা আলফা ব্লকার, এই জাতীয় ঔষধ আপনি খাচ্ছেন। তবে যে সমস্ত ড্রাগে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকতেছে, আপনার বয়স হলো 42 বছর, আপনার ব্লাড প্রেশার 130/80 বা তার কাছাকাছি আপনার রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন নিয়ে একটু কথা শুনতে চাই। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন জিনিসটা কি? দর্শক এই বিষয়টির অবতারণা করে দিয়েছেন, খুব সুন্দর একটি বিষয় উঠে এসেছে, একটু যদি বুঝিয়ে বলতেন স্যার। আচ্ছা, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হলো যে হাইপারটেনশনটা কন্ট্রোল হবে না নর্মাল 3টা ড্রাগ দেওয়ার সত্ত্বেও, এবং এই 3টা ড্রাগের ভিতরে একটা মানে ডায়ুরেটিক্স ড্রাগ থাকবে। তো 3টা ড্রাগের ভিতরেও যখন তার অপটিমাম ডোজে ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না তার মানে বয়সের তুলনায়, অথবা ব্লাড প্রেশার কন্ট্রোল হলো তার 4টা ড্রাগ লাগলো, এইরকম অবস্থায় যে প্রেশারটা থাকে সেটাকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলি। এবং এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের আসলে সেকেন্ডারি কজ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেকেন্ডারি কোনো কজ থাকে, যে কজগুলো কিছুক্ষণ আগে আপনার আলাপ করছি। আরেকটা থাকে মানে সিডো হাইপারটেনশন, আসলে রুগী ঔষধ খাচ্ছে না বা কমপ্লায়েন্স সেরকম না এরকম, অথবা মানে হোয়াইট কোট হাইপারটেনশন, ডাক্তারের চেম্বারে গেলেই তার ব্লাড প্রেশার বেশি। হোয়াইট কোট হাইপারটেনশন অথবা কমপ্লায়েন্স অথবা সিডো হাইপারটেনশন, এই জিনিসগুলো যদি এক্সক্লুড করা যায় তাহলে বাকি যেটা থাকে তাহলে সেটাই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এখন রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের চিকিৎসায় 3টা ড্রাগ তো আপনি দিয়েই দিচ্ছেন, এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়ুরেটিক্স। 4th ড্রাগ হিসাবে আপনি যাকে যোগ করতে পারবেন সেটা বিটা ব্লকার যোগ করতে পারবেন, আলফা ব্লকার আসতে পারবে এখানে, এবং স্পাইনোল্যাকটোন যোগ করতে পারবেন। যদি স্পাইনোল্যাকটোন যোগ করতে কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে ইপ্লিডোন এবং ডক্সোজোসিন, এই সমস্ত ড্রাগ গুলা, এবং ক্লোনিডিন অথবা আদার ড্রাগস যেগুলো প্রিভিয়াসলি ইউজড হয় নাই, সেই যে জিনিসগুলা ইউজড হইতে পারে যাতে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। আমার ইউকে ভদ্রলোকেরও 5টা ড্রাগ আছে, তার রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে, তার এই দিকগুলো থেকে লক্ষ্য রাখতে হবে।
জি স্যার, একজন দর্শক প্রশ্ন করেছেন সাদিকুর রহমান সুমন তার মায়ের জন্য। মায়ের বয়স হচ্ছে 50 বছর, হাইপারটেনশন আছে, ওসার্টিল 50 মিলিগ্রাম খান, মাঝে মাঝে প্রেসার বেড়ে যায় এবং এখন অ্যামডোকার প্লাস খাচ্ছেন, ভালো অনুভব করছেন। কোন মেডিসিন কন্টিনিউ করবেন সেটি জানতে চাইছেন। ঠিক আছে, আপনি ওসার্টিল খাচ্ছেন, অ্যামডোকাল প্লাস খাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মানে আমরা বলবো আপনি অ্যামডোকাল প্লাস না খেয়ে অ্যামডোকাল থাকুক আপনার, ঠিক আছে, ইটস গুড, কিন্তু ওসার্টিলের সাথে এটাও ঠিক আছে, কিন্তু প্লাস যেটা আপনি খাচ্ছেন সেখানে আছে বিটা ব্লকার। বিটা ব্লকারকে আমরা কখনোই ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে মানে হাইপারটেনশন হিসাবে যোগ করতে বলি না যখন পর্যন্ত না এইটার ক্ষেত্রে আপনি একটা ডায়ুরেটিক্স, থায়াজাইড টাইপ অফ ডায়ুরেটিক্স আপনি যোগ করতে পারেন ইন্ডাপামাইড অথবা ইন্ডাপামাইড গ্রুপের ড্রাগের সাথে। তাহলে আপনি ওসার্টিল খাচ্ছেন সেটা থাকতে পারে, আপনি অ্যামডোকল খাচ্ছেন সেটা থাকতে পারে, প্লাসটা না খেয়ে আপনি এখানে আরেকটা থায়াজাইড টাইপ অফ ডায়ুরেটিক্স আপনি ইন্ডাপামাইড ইউজ করতে পারেন 1.5 মিলিগ্রাম সকালবেলা। এই ড্রাগটা হলো আইডিয়াল ড্রাগ এবং এটা হলো গুড কম্বিনেশন। কারণ হচ্ছে বিটা ব্লকার, আপনি যেটা অ্যামডোকল প্লাস খাচ্ছেন সেখানে অ্যামডোকলের সাথে বিটা ব্লকার আছে, বিটা ব্লকার ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আনা উচিত না, অ্যাটলিস্ট ফোর্থ ড্রাগ হিসাবে আনবেন, থার্ড না। থার্ড ড্রাগ হিসাবে জয়েন নাজমুল, করলে ডেফিনেটলি, আমি একটু উর্মি শেষ করি, আপনি জি থার্ড ড্রাগ অবশ্যই স্যার। হিসাবে জয়েন করলে ডেফিনেটলি আপনি একটা ডায়ুরেটিক যোগ করবেন, এটা হলো অ্যাজ এ নর্ম, অ্যাজ এ রুল। উর্মি। জি স্যার, আশা করছি দর্শক আপনার মায়ের জন্য একটি খুব সুন্দর একটি সাজেশন পেয়েছেন, এটি ফলো করুন অথবা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। নাজমুল হাসান প্রশ্ন করেছেন তার 110/180 প্রেসার, মানে 180/110, এবং তিনি টেলমিডিপ 80/5 রাতে একটা করে খাচ্ছেন, রিপ্রেস এসআর সকালে একটা খাচ্ছেন। তার বয়স 32 বছর, ওষুধ ছাড়া প্রেসার কমে না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কিনা এটি জানতে চাইছেন। হ্যাঁ, আপনার ব্লাড প্রেশার যেহেতু ওষুধ ছাড়া কমে না, অতএব আপনার ব্লাড প্রেশার, আমরা ব্লাড প্রেশারের দুইটা ধরন আছে, একটা হলো প্রাইমারি ব্লাড প্রেশার যেটার কোনো কারণ জানা যায় না, সেই ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ খেতে হয়। আর একটা সেকেন্ডারি ব্লাড প্রেশার, যে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ থাকে, যে কারণগুলো আমরা কিছুক্ষণ আগে উল্লেখ করছি। আবারও বলি, কিডনি ডিজিজ অথবা হরমোনাল প্রবলেম, কোনো জন্মগত ত্রুটি, কোয়াক্টেশন অফ দি অ্যাওর্টা, ড্রাগস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, অ্যালকোহল, এই সমস্ত, অথবা প্রেগনেন্সিতেও হাইপারটেনশন বাড়তে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি না হয় তাহলে যে ঔষধ আছে সে ঔষধে মিনিমাম, যে ঔষধে কতদিন সে ভালো থাকতে পারে, আপনি যে ওষুধ দুইটা খাচ্ছেন, টেলমিডিপিন খাচ্ছেন এবং রিপ্রেসেসার খাচ্ছেন, একটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর একটা থায়াজাইড ট্যাপল লাইক ডায়াবেটিক্স, ইটস এ গুড কম্বিনেশন, আপনি কন্টিনিউ করতে পারেন। এবং ওষুধ কন্টিনিউই করতে হবে দর্শক। ওষুধ এই ছোট্ট দুইটা ওষুধ খেতে এমন কোনো বিষয় না, এটা নিয়ে আপনার খুব বেশি চিন্তিত হবার কিছু নেই, ওষুধ কন্টিনিউ করতে হবে। জামির উদ্দিন প্রশ্ন করেছেন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা দর্শক। তার মায়ের জন্য প্রশ্ন করেছেন, নিয়মিত কারবা 75 দুপুরে খেতেন, রমজানে কখন খাবেন সেটি জানতে চাইছেন। যেহেতু এই ঔষধটা 24 ঘন্টার ভিতরে একবার, তাহলে সেই ঔষধটা আপনি যে কোনো এক সময় খেলেই চলে। তবে দুপুরের ঔষধটা আপনি ইফতারের পরে খাওয়াটা বাঞ্ছনীয় এবং খাওয়াটা ভালো, দুপুরের ঔষধটা, কারণ এই সময়ই আপনার বেশি খাবার পরে, অতএব দুপুরের ঔষধটা সন্ধ্যায় নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আশা করছি দর্শক প্রশ্নের উত্তর পেয়েছেন। কার্ডিওলজি ডাক্তাররা কি কি রোগ বিষয়ে ডিল করেন এটি জানতে চেয়েছেন একজন দর্শক। কার্ডিওলজি ডাক্তাররা কি কি রোগ ডিল করেন এটি যদিও আমাদের অনেক দর্শকই জানেন, তবে একটা কনফিউশন যে ক্ষেত্রে হয় যে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি এই দুটার মধ্যে অনেক সময় দর্শকরা গুলিয়ে ফেলেন, বুঝতে পারেন না। স্যার যদি একটু ক্লিয়ার করে দেন দর্শকদেরকে। কার্ডিওলজি কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো ডিল করেন, কার্ডিওলজি এবং ভাস্কুলার। কার্ডিওলজির ভিতরে হার্ট এবং ভাস্কুলার মানে মানে আর ভাস্কুলার যে জিনিসগুলো আছে, যে রক্তনালী বা রক্তনালীতে যে সমস্ত সমস্যা হয় সেইগুলো ডিল করেন। যেমন হার্টের অসুখের ভিতরে
হার্টের বাইরের থেকে যদি ধরেন পেরিকার্ডিয়ামের কোনো ডিজিজ, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের যে সমস্ত ভালভ বা ভালভের জিনিসগুলো যদি হয়, এবং হার্টের ভিতরে হার্ট ফেইলর এবং উচ্চ রক্তচাপ, কনজেনিটাল যে হার্টের অসুখগুলো আছে সেই অসুখগুলো, ইসকিমিক হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এবং ইনফেকশন যদি হয়ে থাকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এবং ভাস্কুলারের ভিতরে ভাস্কুলার যে কোনো ইনফ্লামেশন থেকে এবং ডিসেকশন এবং অবস্ট্রাকশন, এই সমস্ত যে জিনিসগুলো যেগুলো আছে কার্ডিও এবং ভাস্কুলার, সেগুলো কার্ডিওলজিস্টরা ডিল করেন এবং চিকিৎসা করেন। এবং সার্জন যারা আছেন কার্ডিওভাস্কুলার সার্জন, তারা অপারেশন করেন যত জন্মগত ত্রুটি অথবা ভালভের ত্রুটি, অথবা মনে করেন যে একটা ব্লক আছে বাইপাস যেটা করবেন সেটা করেন। এবং কার্ডিওলজিস্টরা যেটা ব্লক আছে সেটা ইন্টারভেনশন করেন, যেটা মানে স্ট্যান্ড দিয়ে অথবা বেলুন দিয়ে এটাকে ডাইলেট করার পরে স্ট্যান্ড পরায় দেয়। এই দুই জায়গা থেকে সার্জনরা বুক কাটেন আর কার্ডিওলজিস্টরা বুক না কেটে চিকিৎসার ব্যবস্থা করেন। ওষুধের মাধ্যমে বেশিরভাগ চিকিৎসাগুলো করার চেষ্টা করেন কার্ডিওলজিস্টরা। তো এস সরকার প্রশ্ন করেছেন তার মায়ের জন্য, যার উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ উভয় সমস্যাতে অনেকদিন থেকে ভুগছেন। ডাক্তারের পরামর্শে ডুওব্লক, ক্লোনিয়াম, টেনাক্সিড এ ধরনের ওষুধ খাচ্ছেন। মাঝে মাঝে দেখা যায় নিয়মিত ওষুধ খাবার পরও রক্তচাপ বেড়ে যায় এবং স্বাভাবিক হতে 2-3 দিন সময় লেগে যায়। এই ধরনের সমস্যার সমাধানের বা প্রতিকারে তিনি কি করতে পারেন সেটি জানতে চেয়েছেন। এক্ষেত্রে আপনাকে, যদি আপনি আমাদের আলোচনাটা শুনে থাকেন, আমরা যে মানে কতগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বলছিলাম, পারিপার্শ্বিক অবস্থার কথা বলছিলাম, যে স্ট্রেসফুল কন্ডিশন, হ্যাঁ, এবং ডায়েটারি যে অ্যাডভাইস যেগুলো দিয়েছিলাম, সেই সমস্ত মানে ডায়েটারি অ্যাডভাইস গুলোর ভিতরে যদি আপনি মানেন তাহলে, এবং স্ট্রেসফুল কন্ডিশন গুলো থেকে তাকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন হওয়ার সম্ভাবনা নাই। কারণ হলো যে কোনো ভাবেই হোক না কেন, যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের অ্যাক্টিভেট হয় এবং বেশি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আমাদের ভাস্কুলার টোন বেশি থাকে এবং ব্লাড প্রেশার বেশি হয়ে যায়। তো এই সব সময় তাকে একটা মানে ভালো একটা পরিবেশের ভিতরে, দুশ্চিন্তাহীন একটা পরিবেশের ভিতরে রাখতে হবে, যাতে তার এই সমস্ত হরমোন গুলা রিলিজ না হতে পারে। কারণ এই হরমোন গুলাই কন্ট্রোল করে হলো সল্ট এবং ওয়াটার রিটেনশন, যেটা বডির থেকে করে, এগুলো কন্ট্রোল করে। এইভাবেই কিন্তু তার ইভেন্ট গুলো ঘটতে পারে। তাছাড়াও কোনো সময় হয়তো বা ঔষধের মিস হয়ে যেতে পারে, ঔষধটা গ্যাপ হয়ে যেতে পারে, এই জিনিসগুলো তার থাকতে পারে। এই জিনিসগুলো আপনি খেয়াল করে দেখবেন। আর একবার ব্লাড প্রেশার উঠে গেলে 3-4 দিন কন্ট্রোল হতে সময় নেবে। আসলে এই ক্ষেত্রে টেনেক্সিটের কথা তার বলছেন, টেনেক্সিট কিন্তু আসলেই এখন আর কোনো ড্রাগ হিসাবে ব্যবহৃত হয় না, কিন্তু এটা মানে বরঞ্চ ক্ষতি করে রোগীদের। যদি পারেন টেনেক্সিট থেকে তাকে সরাই নিয়ে আসেন। জি স্যার, বখতিয়ার রহমান প্রশ্ন করেছেন তার বয়স 33 বছর, ব্লাড প্রেশার ছিল 4 বছর আগে, এখন কম থাকে, 100/60 অথবা 90/50 থাকে, মাঝে মাঝে বেশি দুর্বল লাগে, বাইজোরান 20/5 হাফ করে রাতে এবং কার্ডিনর 2.5 হাফ দিনে খাচ্ছেন। ডক্টর বলেছেন যে হাইপারটেনশন আছে, ওষুধ বাদ দিতে পারবেন কিনা এবং 7 দিন পর পর ওষুধ খাচ্ছেন এখন, এভাবে খেয়ে তিনি ভালো আছেন, এটি ঠিক আছে কিনা তিনি জানতে চাইছেন। না, আপনার কিন্তু দেখেন ব্লাড প্রেশার অনেক কম। আপনি দুটো ড্রাগ খাচ্ছেন, বাইজোরান খাচ্ছেন, তার ভিতরে 2টা ড্রাগ, একটা হলো মানে এআরবি আছে, তার সাথে অ্যামলোডিপিন আছে, এর সাথে আরেকটা খাচ্ছেন হলো বিটা ব্লকার খাচ্ছেন। আপনি এই 2টা ড্রাগ মানে এখানে 3টা ড্রাগ খাচ্ছেন, আপনার ব্লাড প্রেশার টার্গেটের চেয়ে অনেক কম। কোনো ক্রমেই আপনার, আমি যে জিনিসটা আসলে বলি নাই আপনার টার্গেটে, কোনো ক্রমেই আপনি ব্লাড প্রেশার আপনার 120/70 এর নিচে নিতে পারবেন না। যদি 120/70 এর নিচে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি রোগীর ক্ষতি করবেন। তো আপনার কিন্তু মানে প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। অথবা আপনি ঔষধ মানে গ্র্যাজুয়ালি অফ করেন, আপনি 2টা ঔষধ থেকে একটা ঔষধ বাদ দিয়ে দেখেন, এবং আপনি এরর এন্ড ট্রায়াল 7 দিন বা 1 মাস পর পর, 7 দিনও না, আপনি 1 মাস পর পর আপনি ডাক্তারের কাছে যান, যে আপনার ব্লাড প্রেশার 120/70 এর উপরে রাখবেন এবং 130/80 এর মধ্যে রাখবেন। এতে যদি আপনি ড্রাগ ছাড়াও থাকতে পারেন, দ্যাট ইজ গুড। আর যদি ড্রাগ দিয়ে থাকতে হয়, তাহলে মিনিমাম ড্রাগে আপনি থাকেন, এত ম্যাক্সিমাম ড্রাগের আপনার দরকার নেই।
উর্মি। আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তামিজুল মাওলা তানিম প্রশ্ন করেছেন, ১ বছর এবেটিস 10 খাচ্ছিলেন, কিন্তু গত ৩ মাস আগে প্রি ডায়াবেটিস ধরা পড়ে। তখন হোমিও ডাক্তারের পরামর্শে তিনি ঔষধ বন্ধ করে দেন। এখন প্রেশার 100/80 থাকে, তার বয়স 27 বছর। তিনি পরামর্শ চাইছেন স্যার। আপনাকে আবার বলতেছি, আপনার মানে 100/80 যদি ব্লাড প্রেশার থাকে কোনো ক্রমে এটা হাইপারটেনশন না। এটা হাইপারটেনশন না। আপনি বলছেন এবিটিস 10 খাচ্ছিলেন, আপনি ছেড়ে দিয়েছেন এবিটিস 10, তারপরও হতেছে আপনার এটা হাইপারটেনশন না। কাজে আপনি এটা নিয়ে টেনশন করার উচিত না। আপনার ব্লাড প্রেশার 140 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90-এর উপরে না উঠলে আপনার কোনো ধরনের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। জি, আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় হাইপারটেনশন রিলেটেড আমরা আলোচনা করেছি। একটা বিষয় আমার মনে হয় যে একটু আলোচনা করা দরকার স্যার, সেটি হচ্ছে যে প্রেগন্যান্সিতে অনেক সময় যারা আগে হাইপারটেনসিভ ছিলেন না, মায়েরা কনসিভ করার পর অনেক সময় হাইপারটেনসিভ হয়ে যান। প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন এই ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করবেন স্যার? আচ্ছা, হাইপারটেনশন মানে যে তার মানে হলো প্রেগনেন্সি পার্সি হাইপারটেনশন, মানে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। আমরা ওই হাইপারটেনশনকে বাদ দিলাম যেটা ক্রনিক হাইপারটেনশন, প্রেগনেন্সির আগেও ছিল, প্রেগনেন্সিতে কন্টিনিউ করলো, এরকম হাইপারটেনশন। অথবা শুধুমাত্র প্রি অ্যাক্লামসিয়া বা অ্যাক্লামসিয়াও ডেভেলপ করতে পারে হাইপারটেনশনের জন্য। তো যদি প্রেগনেন্সি ইনডিউসড, প্রেগনেন্সি হওয়ার 20 সপ্তাহ পরে যদি কারো হাইপারটেনশন হয় এবং সেই হাইপারটেনশনটা যদি পারসিস্ট করে, তাহলে সেটাকে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলবো। এখন প্রেগনেন্সিতে এই হাইপারটেনশন হলে কখন আমি চিকিৎসা করব? যদি আমার টার্গেট অর্গান কোনো ড্যামেজ না থাকে, তার মানে হচ্ছে আগের যে কথাগুলো আমরা বলছি, কিডনিতে প্রোটিনিউরিয়া থাকবে না, চোখের সমস্যা নাই আমার, আমরা মানে রেটিনোস্কোপি করার পরে, এবং মানে স্ট্রোক নাই এবং হার্ট অ্যাটাক নাই, এরকম যদি না থাকে, তাহলে আমরা তার ব্লাড প্রেশার 150/95 পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো। 150/95 বা তার উপরে না গেলে তার ব্লাড প্রেশারের চিকিৎসা করার দরকার নাই। কিন্তু তার যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে, যদি তার মানে সিবিডি, সিকেডি, ডায়াবেটিস, হাইপারটেনশনের সাথে থাকে, তাহলে কিন্তু তার 140/90 বা তার উপরে গেলেই, মানে নর্মাল যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের উপরে গেলেই তার চিকিৎসা করতে হবে। এই ক্ষেত্রে হাইপারটেনশন প্রেগনেন্সির ক্ষেত্রে একটু ডিফারেন্ট এই জায়গাটুকু হলো, টার্গেট অর্গান ড্যামেজ না থাকলে 140-এর উপরে গেলে চিকিৎসা করার দরকার নাই। 2 নম্বর কথা হইতেছে, যদি তার ব্লাড প্রেশার 170-এর উপরে উঠে যায় এবং 110-এর উপরে উঠে যায়, এটা মেডিকেল এমার্জেন্সি। তখন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তার সমস্যা থাকুক বা না থাকুক, এবং সেই ক্ষেত্রে তার ব্লাড প্রেশার কমায় নিয়ে আসতে হবে। এই সেক্ষেত্রে আইভি ড্রাগ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাবেটালল দিয়ে এই ক্ষেত্রে ব্লাড প্রেশার কমানো যায়। প্রেগনেন্সিতে সব ঔষধ দেওয়া যায় না, বিশেষ করে যদি কাউ মানে এসি ইনহিবিটর অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আগে থেকেই খেতে থাকেন, আপনি যখনই জানবেন যে আপনি কনসিভ করছেন, প্রেগনেন্ট, আপনি সাথে সাথে বন্ধ করে দেবেন। এবং এই কোনো ড্রাগ, এই জাতীয় কোনো ড্রাগ আপনি শুরু করবেন না। ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে মিথাইল ডোপা এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং বিটা ব্লকার, এই 3টা ড্রাগকে আপনি ইউজ করতে পারবেন। বিটা ব্লকারের ভিতরে ল্যাবেটালল ইউজ করা হয়, মিথাইল ডোপা, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডাইহাইড্রোপারেটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা হয়। তো যে কোনো ভাবে এইভাবে হাইপারটেনশনকে মেনটেন করতে হবে। এবং একই সাথে যদি কারো হাইপারটেনশন এবং প্রেগনেন্সি থাকে, 2টা ড্রাগ 12 সপ্তাহ পর থেকে নিতে হয়। একটা হলো অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন 75 মিলিগ্রাম, এটা প্রি অ্যাক্লামসিয়া প্রিভেন্ট করতে সাহায্য করে। এবং ওরাল ক্যালসিয়াম 1.5 মিলিগ্রাম থেকে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত ওরাল ক্যালসিয়াম নেওয়া যায়, যেটা প্রি এক্লামসিয়াতে প্রিভেন্ট করে। খুব সুন্দর করে বলছিলেন স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এবং রেকর্ডেড লাইভটি দেখবেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। বায়োফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি মেরিটক আমার ডাক্তারের সাথে থাকবার জন্য। আজকের মতো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি, ডাক্তার তামান্না মাহমুদ উর্মি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার সর্বোপরি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকেও ধন্যবাদ এবং বায়োফার্মাকেও ধন্যবাদ। তারা একটা এই রমজানের মাঝখানে একটা হৃদরোগ বিষয়ক একটা
অনুষ্ঠান করার জন্য এবং সাধারণ রোগীদের জন্য এরকম একটা প্ল্যাটফর্মে সাধারণ রোগীদের সরাসরি প্রশ্নের করার সুযোগ এবং একই সাথে তারা তাদের নিজস্ব মত মতো তাদের উত্তরগুলো পাওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। ধন্যবাদ বায়োফার্মা, ধন্যবাদ উর্মি আপনাকেও আপনার সুন্দর এবং সাবলীল উপস্থাপনার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।